ছাত্রছাত্রীরা, তোমাদের সঙ্গে অনেক দিন পরে আবার মুখোমুখি হয়েছি তোমাদের ইউটিউবে বায়োলজি ক্লাস নিয়ে। আমি তোমাদের সুজিত স্যার। আজকে দ্বাদশ শ্রেণীর জন্য জেনেটিক্স থেকে উত্তরাধিকারের আণবিক ভিত্তি এর অন্তর্গত জেনেটিক পদার্থের অনুসন্ধানে, সেখানে গ্রিফিথ পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ জেনেটিক পদার্থ। তা সেটা নিয়েই আজকে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে প্রথমেই জেনে নেব জেনেটিক পদার্থ বা প্রজননিক বস্তু কি। হোয়াট ইজ জেনেটিক ম্যাটেরিয়াল? কোষ মধ্যস্থ যে জটিল বস্তুর মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর বংশ পরম্পরায় সঞ্চারণ ঘটে তাকে জেনেটিক পদার্থ বা প্রজননিক বস্তু বলা হয়। ইংলিশে বলা হয় জেনেটিক ম্যাটেরিয়াল। তাই জেনেটিক পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে। আর আমরা যদি ডিএনএকে জেনেটিক বস্তু বলে থাকি, তাহলে নিশ্চয়ই ওই জেনেটিক পদার্থের বৈশিষ্ট্যের সঙ্গে ডিএনএর বৈশিষ্ট্য ম্যাচ করবে। তা সেই প্রসঙ্গে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো স্ব অনুঘটন ধর্ম, অটো ক্যাটালাইটিক প্রপার্টি। কি না, জেনেটিক পদার্থ অবিকল নিজ বৈশিষ্ট্য সম্পন্ন অপর একটি রাসায়নিক পদার্থ উৎপাদন করতে পারে। আবার আমরা যদি দেখি ডিএনএ রেপ্লিকেশন, সেখানে মাতৃ ডিএনএ বিভিন্ন উৎসেচকের সাহায্যে কি করছে না, দুটি অপত্য ডিএনএ সৃষ্টি করছে। তাহলে জেনেটিক পদার্থের যেমন বৈশিষ্ট্য অটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, ডিএনএরও বৈশিষ্ট্য অটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। 2 নম্বর হচ্ছে ভিন্ন অনুঘটন ধর্ম, হেটারো ক্যাটালাইটিক প্রপার্টি। সেখানে জেনেটিক পদার্থ কি করছে না, ভিন্ন প্রকারের অণু সৃষ্টি করছে। ঠিক একই রকমভাবে আমরা দেখেছি ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ অণু সৃষ্টি হয়। তাহলে ডিএনএকে আমরা সেদিক দিয়ে জেনেটিক বস্তু বলতে পারি। স্থিরতা, জেনেটিক বস্তুর মাধ্যমে কোনো জীবের সমস্ত বৈশিষ্ট্য সুনির্দিষ্টভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। আমরা ডিএনএতেও দেখেছি যে ডিএনএও সুনির্দিষ্টভাবে বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটায় এবং সেটা প্রমাণও হয়েছে। পরিব্যক্তি, মিউটেশন, তো জেনেটিক বস্তুর স্থিরতা থাকলেও মিউটেশনের কারণে এর পরিবর্তনও ঘটে। আবার আমরা দেখেছি ইউভি রশ্মি, এক্স রশ্মি এদের প্রভাবে ডিএনএ রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, ফলে জীবজগতে পরিবর্তিত বৈশিষ্ট্যেরও সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএর মধ্যেও জেনেটিক পদার্থ হওয়ার অনেক বৈশিষ্ট্য বা প্রমাণ রয়েছে। তা সেই প্রসঙ্গে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করেছেন, কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিফিথের পরীক্ষা। গ্রিফিথ 1928 সালে ব্যাকটেরিয়ার উপর ট্রান্সফরমেশন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে
ব্যাকটেরিয়ার একটি স্ট্রেন জেনেটিক পদার্থের কারণে অপর একটি স্ট্রেনে রূপান্তরিত হয়। তো ট্রান্সফরমেশন আমরা কাকে বলবো না, যে প্রক্রিয়ায় প্রত্যক্ষ সংযোগ ছাড়াই একটি ব্যাকটেরিয়ামের জেনেটিক পদার্থ, যাকে আমরা দাতা হিসাবে গণ্য করছি, অন্য একটি ব্যাকটেরিয়ামে স্থানান্তরিত করে, তাকে আমরা বলছি গ্রহিতা। সেই স্থানান্তরণের ফলে গ্রহিত ব্যাকটেরিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, তাকে ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন বলে। তো এর জন্য গ্রিফিথ যে ব্যাকটেরিয়া নির্বাচন করেছিলেন সেটা হলো ডিপ্লোকক্কাস নিউমোনি, যাকে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিও বলা হয়। এই ব্যাকটেরিয়া ফুসফুসের প্রদাহজনিত রোগ, যাকে আমরা নিউমোনিয়া বলি, সেই রোগের জন্য দায়ী। এবং এই পরীক্ষার জন্য গ্রিফিথ দু ধরনের ব্যাকটেরিয়া স্ট্রেন ব্যবহার করেছিলেন। একটা হলো অক্ষতিকর বা নন ভিরুলেন্ট স্ট্রেন, আরেকটি হলো ক্ষতিকর বা ভিরুলেন্ট স্ট্রেন। যেটি অক্ষতিকর তার কোষপ্রাচীরে পলিস্যাকারাইড নির্মিত ক্যাপসুলের যে আবরণ, সেটা গঠিত না হওয়ার কারণে তার কোষপ্রাচীর অমসৃণ হয়। তাই একে আর ব্যাকটেরিয়া বা আর দিয়ে ডিনোট করা হয়। এবং এদের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে যে টাইপটা গ্রিফিথ নিয়েছিল সেটা হচ্ছে R2 টাইপ। আর যেহেতু এটা সহজেই পোষক দেহের শ্বেত রক্তকণিকা দ্বারা বিনষ্ট হতে পারে, ফলে পোষক দেহে নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে না, তাই এই স্ট্রেনকে নন ভিরুলেন্ট বা অক্ষতিকর স্ট্রেন বলা হয়। এরা কিন্তু মসৃণ কলোনি গঠন করতে পারে। ক্ষতিকর বা ভিরুলেন্ট স্ট্রেন এই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষপ্রাচীরের উপরে পলিস্যাকারাইড নির্মিত ক্যাপসুলের যে আবরণ, সেটা থাকায় কোষপ্রাচীর মসৃণ হয়, তাই একে স্মুথ বা এস দ্বারা ডিনোট করা হয়। এবং এক্ষেত্রে গ্রিফিথ যে টাইপটা নিয়েছিল তার পরীক্ষার জন্য যে নিয়েছিলেন সেটা হচ্ছে S3 টাইপ। তা এদের ওই ক্যাপসুলযুক্ত হওয়ায় পোষক দেহে প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা এদের বিনষ্ট করতে পারে না, ফলে এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে, এবং তাই এদের ভিরুলেন্ট বা ক্ষতিকর স্ট্রেন বলা হয়। আর এরা অমসৃণ কলোনি গঠন করতে পারে। এবার আসছি গ্রিফিথের পরীক্ষার ক্ষেত্রে। তা গ্রিফিথ তার যে পরীক্ষাটা করেছিলেন সেক্ষেত্রে দু প্রকারের যে ব্যাকটেরিয়া R2 টাইপ এবং S3 টাইপ, সেটা ইনজেকশনের মাধ্যমে ইঁদুরের দেহে প্রয়োগ করেছিলেন এবং তার ফলাফল পর্যবেক্ষণ করেছিলেন। তিনি যে পরীক্ষাগুলো করেছিলেন তো কয়েকটা পর্যায়ে সম্পন্ন হয়েছিল। প্রথম পর্যায়ে কি করা হয়েছিল না, কতকগুলো সুস্থ ইঁদুরের দেহে জীবিত R2 টাইপ ব্যাকটেরিয়া ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল। তা সেক্ষেত্রে গ্রিফিথ লক্ষ্য করেছিলেন যে সবকটা ইঁদুরই বেঁচে আছে। তা কারণটা কি না, ইঁদুরগুলোর দেহে R2 ব্যাকটেরিয়া যে তারা কলোনি সেখানে গঠন করেছিল, এবং R2 ব্যাকটেরিয়া যেহেতু অক্ষতিকর তাই ইঁদুরগুলো মারা যায়নি। তা তিনি সেই ইঁদুরের সিরাম থেকে ব্যাকটেরিয়াগুলোকে এরপরে পৃথক করে নিয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে অপর সুস্থ ইঁদুরের দেহে জীবন্ত S3 টাইপ ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়
এবং সেক্ষেত্রে গ্রিফিথ লক্ষ্য করেন যে ইঁদুরগুলি মারা গেল। ওই ইঁদুরগুলোর সিরামে S3 টাইপের ব্যাকটেরিয়ার কলোনি পাওয়ায় প্রমাণিত হয় যে S3 ব্যাকটেরিয়া যেহেতু ক্ষতিকর তাই ইঁদুরকে মেরে দিয়েছে এবং এরা ইঁদুরের দেহে বংশবিস্তার করে নিউমোনিয়া রোগ সৃষ্টি করেছে। তৃতীয় পর্যায়ে ওই S3 যে ব্যাকটেরিয়া তাকে হিট দিয়ে মেরে দেওয়া হয় এবং তারপর তাকে ইঞ্জেকশনের মাধ্যমে সুস্থ ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়। তা সেক্ষেত্রে গ্রিফিথ লক্ষ্য করেন যে ইঁদুরগুলো বেঁচে আছে এবং এদের সিরামে কোনো S3 ব্যাকটেরিয়া পাওয়া গেল না, কলোনি পাওয়া গেল না। কারণটা কি না, কারণটা হচ্ছে তাপ প্রয়োগের কারণে S3 ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটে এবং তারা বংশ বিস্তারেও অক্ষম হয়। নেক্সট হচ্ছে চতুর্থ পর্যায়ে কি হয়েছিল না, সেক্ষেত্রে সুস্থ ইঁদুরের দেহে একই সঙ্গে তাপ প্রয়োগে মৃত S3 ব্যাকটেরিয়া আর জীবিত R2 ব্যাকটেরিয়া মিশিয়ে সেই মিশ্রণটাকে ইঞ্জেকশন করা হয়েছিল। তো দেখা গেল যে ইঁদুরগুলো মারা গেছে এবং তার কারণ হচ্ছে নিউমোনিয়া এবং তাদের সিরামে জীবিত S3 ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। তা এ থেকে গ্রিফিথ কি সিদ্ধান্তে উপনীত হন না, জীবিত R2 টাইপ ব্যাকটেরিয়া ও তাপে মৃত S3 ব্যাকটেরিয়া পৃথকভাবে ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারে না। যখন দেখলাম R2 দেওয়া হয়েছে তখন কিন্তু তারা রোগ সৃষ্টি করতে পারেনি। কিন্তু এই দুই প্রকার স্ট্রেনের ব্যাকটেরিয়া ইঁদুরের দেহে একসঙ্গে মিশিয়ে যখন প্রবেশ করানো হলো এবং তার ফলে যে কারণে R2 টাইপ ব্যাকটেরিয়া S3 টাইপ ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়েছে তার ফলেই কিন্তু ইঁদুরগুলো মারা গেছে। তো গ্রিফিথের মতে তাপে মৃত যে S3 ব্যাকটেরিয়া কোনো একটা উপাদান সেটা R2 টাইপ ব্যাকটেরিয়া রূপান্তরণে অর্থাৎ ট্রান্সফরমেশনে ব্যবহৃত হয়েছে। তিনি এই উপাদানটিকে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলেন। তা গ্রিফিথের এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালকেই জেনেটিক পদার্থ বলে উল্লেখ করলেও কিভাবে যে এই পরিবর্তন ঘটেছিল এবং এর যে জিনগত কারণ বা ব্যাখ্যা অর্থাৎ জৈব রাসায়নিক ব্যাখ্যা তা কিন্তু গ্রিফিথ দিয়ে যেতে পারেনি। তা পরবর্তী সময়ে অন্যান্য বিজ্ঞানীরা অ্যাভেরি, ম্যাগলিওড আর ম্যাককটি, হার্সেচেজ তাদের পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছিল যে ডিএনএ হচ্ছে জেনেটিক পদার্থ। আশা করছি তোমাদের এই ভিডিও ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা পুরো ক্লাসটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে আবার আমি সুজিত স্যার হাজির হব অন্য একটি টপিকস নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।